আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব জলবায়ু শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুদিনের সফরে আজ দুবাই যাচ্ছেন। দেশব্যাপী চলতি বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা প্রাপকদের সঙ্গে প্রধানমন্ত্রী আজ ভার্চুয়ালি কথা বলবেন। রোজগার মেলায় ৫১,০০০ নতুন চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন তিনি। সরকার ২০২৪-এর ১ জানুয়ারি থেকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ আরও ৫ বছরের জন্য বৃদ্ধি করেছে। মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে কেন্দ্রীয় প্রকল্পের অধীনে ড্রোন দেওয়ার বিষয়ে ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। সংসদের শীতকালীন অধিবেশনের আগে সরকার ২রা ডিসেম্বর এক সর্বদলীয় বৈঠক ডেকেছে। রাষ্ট্রপতি আজ পুনেতে ন্যাশনাল ডিফেন্স একাডেমির ১৪৫তম কোর্সের পাসিং আউট প্যারেডে উপস্থিত থাকবেন। ১১৯ আসনের তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে আজ ভোট গ্রহণ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সুনিশ্চিত করতে যাবতীয় বন্দোবস্ত গ্রহণ করা হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব জলবায়ু শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুদিনের সফরে আজ দুবাই যাচ্ছেন। রাষ্ট্রসংঘের জলবায়ু পরিবর্তন UNFCCCর রূপরেখা সংক্রান্ত ২৮তম কনফারেন্স অফ পার্টিস কপের উচ্চ পর্যায়ের এই শীর্ষ সম্মেলন গত মঙ্গলবার শুরু হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহী UAE সভাপতিত্বে বৈঠক চলবে আগামী মাসের ১২ তারিখ পর্যন্ত। জলবায়ু পরিবর্তন রুখতে UNFCCCর কনফারেন্স অফ পার্টিস গোষ্ঠীভুক্ত দেশগুলি মিলিতভাবে কাজ করে। এর আগে গ্লাসগোতে COP26 এর বৈঠকে জলবায়ু পরিবর্তন রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫টি লক্ষ্য বা পঞ্চ অমৃতের কথা উল্লেখ করেছিলেন। সেখানে মিশন লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট বা মিশন লাইফের বিষয়েও উল্লেখ করেন তিনি। ভারতে G20 সভাপতিত্বকালে জলবায়ু পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছিল। নতুন দিল্লির ঘোষণাপত্র এবং অন্যান্য ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন রোধে একাধিক নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। COP28 এই বিষয়গুলি আরও এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী তাঁর সফরকালে এই শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসা অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। দুবাইয়ে COP28 এর প্রাক্কালে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দপ্তরের মন্ত্রী ভূপেন্দ্র যাদব জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পদক্ষেপের ব্যাপারে ভারতের দায়বদ্ধতার কথা জানিয়েছেন। এই লক্ষ্যে ভারতের সাফল্যের কথাও বলেছেন তিনি। নীতি নির্ধারক, বিভিন্ন গোষ্ঠী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে শ্রী যাদব এক্ষেত্রে রূপান্তর ঘটানোর মতো পরিবর্তন আনতে সহযোগিতামূলক প্রয়াসের ওপর জোর দেন। তিনি বলেন, ভারতের জলবায়ু সংক্রান্ত কর্মপরিকল্পনার ভিত্তি হল ৩টি প্রধান পদক্ষেপ: কার্বন নিঃসরণ কমানো, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং প্রত্যেক নাগরিকের অবদান। প্যারিস জলবায়ু চুক্তি রূপায়ণে বিভিন্ন দেশের অঙ্গীকারের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ দুটি ক্ষেত্রে ভারতের উদ্যোগের কথা তুলে ধরেন। এর একটি হল কার্বন নিঃসরণ কমানো এবং অপরটি পুনর্নবীকরণযোগ্য নয় এমন জ্বালানি উৎসের ওপর নির্ভরতা হ্রাস। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ৫১,০০০ নতুন চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। এই উপলক্ষে শ্রী মোদী তাঁদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। দেশের ৩৭টি জায়গায় এই রোজগার মেলা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় সরকার, রাজ্য ও কেন্দ্রশাসিত এই রোজগার মেলায় উদ্যোগী হয়েছে। নির্বাচিত যোগ্য প্রার্থীরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকে নিযুক্ত হবেন। এদিকে প্রধানমন্ত্রী আজ দেশব্যাপী চলতি বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা প্রাপকদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলবেন। সরকারের কল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা নির্দিষ্ট সময়ের মধ্যে উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়াই এই যাত্রার মূল লক্ষ্য। অনুষ্ঠানে শ্রী মোদী প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্রেরও সূচনা করবেন। এর অধীনে নির্বাচিত মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন দেওয়া হবে। আগামী ৩ বছর মোট ১৫,০০০ ড্রোন দেওয়া হবে। এজন্য মহিলাদের উপযুক্ত প্রশিক্ষণেরও বন্দোবস্ত রয়েছে। এছাড়াও অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেওঘর এইমসে দেশের ১০,০০০তম জনঔষধি কেন্দ্রটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এ ধরনের কেন্দ্রের সংখ্যা ১০ থেকে ২৫,০০০-এ নিয়ে যাওয়ার কর্মসূচির সূচনা করবেন শ্রী মোদী। সরকার ২০২৪-এর ১ জানুয়ারি থেকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ আরও ৫ বছরের জন্য বৃদ্ধি করেছে। এই প্রকল্পের অধীনে দেশে ৮১ কোটির বেশি গরিব মানুষকে প্রতি মাসে বিনামূল্যে ৫ কেজি করে খাদ্যশস্য সরবরাহ করা হয়। নতুন দিল্লিতে গতকাল তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর সাংবাদিকদের বলেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে কেন্দ্রীয় প্রকল্পের অধীনে ড্রোন দেওয়ার বিষয়ে ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। শ্রী ঠাকুর জানান, চাষাবাদের জন্য কৃষকদের ভাড়া দিতে ১৫,০০০ মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে ড্রোন দেওয়া হবে। ২০২৩-২৪ থেকে ২০২৫-২৬ সময়কালে নির্বাচিত গোষ্ঠীগুলিকে ড্রোন দিতে খরচ ধরা হয়েছে ১,২৬১ কোটি টাকা। মন্ত্রিসভা ষোড়শ অর্থ কমিশনের প্রস্তাবেও ছাড়পত্র দিয়েছে।
সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে আগামী 4 ডিসেম্বর। তার আগে 2 ডিসেম্বর সর্বদলীয় বৈঠক ডেকেছে সরকার। সংসদের উভয় সভার অধিবেশন সুষ্ঠুভাবে চলার বিষয়টি সুনিশ্চিত করার জন্যই এই বৈঠক ডাকা হয়েছে। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, 22 ডিসেম্বর পর্যন্ত অধিবেশন চলবে। এর মধ্যে সভা বসবে 15 দিন। গঠনমূলক আলোচনার জন্য বিরোধীদের সহযোগিতার আবেদন জানিয়ে তিনি বলেন, সরকার যে কোনো বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ পুনের খাড়াকুয়াসলেতে ন্যাশনাল ডিফেন্স একাডেমির 145তম কোর্সের পাসিং আউট প্যারেডে উপস্থিত থাকবেন। 353 জন ক্যাডেট এই কুচকাওয়াজে অংশ নেবেন। এদের মধ্যে 12 জন বিদেশি ক্যাডেট। এরা দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেছেন। রাষ্ট্রপতি একাডেমি 75 বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ ডাকটিকিট ও কয়েন এদের মধ্যে 221 জন মহিলা এবং 1 জন তৃতীয় লিঙ্গের। রাজ্যে ত্রিমুখী লড়াই হচ্ছে মূলত বিআরএস, কংগ্রেস এবং বিজেপির মধ্যে। সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ চালু হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানিয়েছেন। কলকাতার ভিক্টোরিয়া হাউসের সামনে গতকাল কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতি সহ সর্বস্তরের রাজ্যবাসীকে বঞ্চনার প্রতিবাদে বিজেপি আয়োজিত এক সমাবেশে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সংসদে বিরোধিতা করলেও বাংলায় অনুপ্রবেশে মদত দিচ্ছে। সভা থেকে ফের একবার বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে দুর্নীতির বিরুদ্ধে সরব হন শ্রী শাহ। তিনি বলেন, শাসক দলের নেতারা রাজ্যের মানুষের টাকা লুট করেছে। প্রধানমন্ত্রী বাংলার মানুষের জন্য অর্থ বরাদ্দ করলেও তৃণমূল কংগ্রেসের সিন্ডিকেটের মাধ্যমে সেই অর্থ সাধারণ মানুষের কাছে পৌঁছয় না বলে তাঁর অভিযোগ। গুরুত্বপূর্ণ এবং কৌশলগত দিক থেকে অতি প্রয়োজনীয় একাধিক খনিজের প্রথম নিলাম শুরু হয়েছে। গতকাল কেন্দ্রীয় খনি মন্ত্রী প্রহ্লাদ যোশী এই সূচনা করেন। প্রথম দফায় গ্রাফাইট, লিথিয়াম, মলিবেডনাম, নিকেল, তামা এবং পটাশের 20টি ব্লকের নিলাম হচ্ছে। এগুলি ছড়িয়ে রয়েছে ওড়িশা, ছত্তিশগড়, জম্মু কাশ্মীর, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, তামিলনাড়ু এবং গুজরাটে। সাংবাদিকদের শ্রী যোশী বলেন, ভারতের অর্থনীতিকে চাঙ্গা করে তুলবে এই উদ্যোগ। কেন্দ্রীয় গ্রাহক সুরক্ষা কর্তৃপক্ষ সিসিপিএ ই কমার্স সংস্থাগুলিকে অ্যাসিড কেনার বিরুদ্ধে ক্রেতাদের সতর্ক করার জন্য নোটিশ পাঠিয়েছে। অত্যন্ত বেশি ক্ষতি করতে পারে এমন অ্যাসিড ই কমার্স প্ল্যাটফর্মগুলিতে বিক্রির বিষয়টি গ্রাহক স্বার্থের ওপর নজরদারি এই সংস্থার গোচরে এসেছে। উপভোক্তা বিষয়ক মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, এ ধরনের বিপজ্জনক অ্যাসিড সহজে হস্তগত করার এমন মারাত্মক উপায় ক্রেতাদের পক্ষে নিরাপদ নয়। ই কমার্স সংস্থাগুলিকে অ্যাসিড বিক্রি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ইসরায়েল ও হামাসের মধ্যে চলা সাময়িক যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার আগেই তা বাড়ানো নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা চলছে। দুপক্ষের মধ্যে মূল মধ্যস্থতাকারী ভূমিকা পালন করছে কাতার। এ ব্যাপারে আলোচনার জন্য মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন তেল আবিব পৌঁছেছেন। গত 7 অক্টোবর দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর এটি ব্লিংকেনের তৃতীয় সফর। এদিকে গতকাল যুদ্ধবিরতির 6ষ্ঠ দিনে হামাসের হাতে পণবন্দী 16 জনকে ছেড়ে দেওয়া হয়। ইসরায়েলও এর বিনিময়ে 30 জন প্যালেস্তিনীয় জেলবন্দীকে মুক্তি দিয়েছে। এর আগে অবশ্য ওয়েস্ট ব্যাংকের জেনিন শহরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে 8 ও 15 বছরের 2 প্যালেস্তিনীয় বালকের মৃত্যু হয়। এ ব্যাপারে সেদেশের সেনাবাহিনী কোনো মন্তব্য না করলেও তার এক বরিষ্ঠ ইসলামিক জিহাদ কমান্ডারকে হত্যা করেছে বলে জানিয়েছে। ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই রাহুল দ্রাবিড়কে ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে বহাল রেখেছে। দ্রাবিড়ের পাশাপাশি ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, ফিল্ডিং কোচ টি দিলীপ, বোলিং কোচ পরেশ মামরের চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। বিসিসিআইয়ের তরফে গতকাল বিবৃতি প্রকাশ করে জানানো হয়, একদিনের ক্রিকেট বিশ্বকাপের পর দ্রাবিড়ের চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। বোর্ডের তরফে দ্রাবিড়ের সঙ্গে আলোচনার পরই সর্বসম্মতভাবে তার চুক্তির মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ খবর। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ বলবৎ করতে নরেন্দ্র মোদী সরকার বদ্ধপরিকর বলে স্বরাষ্ট্রমন্ত্রী তথা বরিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহ স্পষ্ট জানিয়েছেন। ধর্মতলা সমাবেশে মমতা ব্যানার্জি সরকারের সামনে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি। বাংলার বঞ্চিত মানুষের জন্য অমিত শাহ কেন চুপ থেকেছেন সেই প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। রাজ্য বিধানসভায় পাশ হয়েছে বিধায়কদের বেতন বৃদ্ধির সংশোধনী বিল। মুখ্যমন্ত্রী বলেছেন, সরকারি কর্মচারীদের ডিএ দেওয়াটা বাধ্যতামূলক নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে 51,000 নতুন চাকরির প্রাপকের হাতে নিয়োগপত্র তুলে দিচ্ছেন। 29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আগামী মাসের 5 ডিসেম্বর। আসি বিস্তারিত খবরে। সংশোধিত নাগরিকত্ব আইন সিএ বলবৎ করতে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বদ্ধপরিকর বলে স্বরাষ্ট্রমন্ত্রী তথা বরিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহ স্পষ্ট জানিয়েছেন। গতকাল কলকাতার ধর্মতলায় বঞ্চিতদের নিয়ে বিজেপি সমাবেশ থেকেই কার্যত আগামী লোকসভা নির্বাচনে প্রচারের সুর বেঁধে দিলেন দলের প্রবীণ নেতা।
অনুপ্রবেশে তৃণমূল নেত্রী মদত দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে শ্রী শাহ বলেন, সাহস থাকলে দুর্নীতির দায়ে জেলেবন্দী জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডলদের দল থেকে সাসপেন্ড করে দেখান মমতা। ভাইপোর জেল যাত্রা ঠেকাতে তৃণমূল নেত্রী এখন দুর্গা নাম জপ করছেন। ज्योतिप्रिय मलिक, अनुव्रत मंडल और पार्थ चटर्जी को तृणमूल कांग्रेस से सस्पेंड कर दिखाइए तो बंगाल की जनता मानेगी। वो नहीं कर सकती। हर रोज दुर्गा का स्तवन कर रही है कि तीन कहीं भतीजे का नाम न बता दे, भतीजे का नाम न बता दे। जो खुद मिले हुए हैं वो बंगाल को भ्रष्टाचार से मुक्त नहीं कर सकते हैं। 2026-এ তৃণমূল কংগ্রেস সরকারকে ক্ষমতা থেকে সরানোর পথ প্রশস্ত করতে 2024-এ লোকসভা নির্বাচনে বিজেপিকে বিপুল ভোটে জয়ী করার ডাক দেন তিনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দলের সাংসদ দিলীপ ঘোষ প্রমুখ সমাবেশে ভাষণ দেন। সুকান্ত মজুমদার জানান, সভাস্থলে রাখা ড্রপ বক্সগুলিতে 50,000-এর বেশি অভিযোগ জমা পড়েছে। অন্যদিকে অমিত শাহের সভাকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেছেন, অমিত শাহের বক্তব্যে বাংলার বঞ্চিত মানুষের জন্য একটি কথাও নেই। বিজেপির এটা আভ্যন্তরীণ বিষয় এবং সেই আভ্যন্তরীণ গন্ডগোল ঠেকানোর জন্যই আজকে অমিত শাহ আসে। অমিত শাহ নিজেও জানে যে বাংলায় এবারের লোকসভার ফলাফল 2019-এর মতো হবে না। সিট কত কমবে সেটা অমিত শাহ থেকে ভালো কেউ জানে না, এবং জানে না বলেই যাতে অল্প কিছু সিট পাওয়ার যে সুযোগ আছে সেটাও যাতে হাতছাড়া না হয় তার জন্য তিনি এসছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সফরের দিনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যকে বঞ্চনার অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে গতকাল বিধানসভায় তিনি 100 দিনের কাজের টাকা সহ রাজ্যের বকেয়া পাওনা দ্রুত মেটানোর দাবি জানান। পাশাপাশি তৃণমূল কংগ্রেস নেতাদের উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্থারও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। আমাকে অমিত শাহ দেখিয়ে, নরেন্দ্র মোদী দেখিয়ে কোনো লাভ নেই। তৃণমূল কংগ্রেসের টাকায় লুট ডাকাতি করে নিজেরাই দলটার বদনাম করেছে। কিন্তু আমরা একটা পরম্পরা মানি, অন্য কেউ প্রোগ্রাম করলে যদি পারমিশন দেয় তাহলে আমরা কিন্তু সেই প্রোগ্রামে গিয়ে বাধা দিই না। কাজে যারা পাত্তা পায়নি ওখানে গোহারা হেরেছে, এই হেরো পার্টির দল এখানে এসছে ফেরার দল। এদিকে বিরোধীহীন রাজ্য বিধানসভায় পাশ হয়েছে বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত সংশোধনী বিল। গতকাল সভায় বিলটি উত্থাপন করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, বিধায়কদের বেতন বৃদ্ধি সময়োপযোগী সিদ্ধান্ত। 40,000 টাকা বাড়ানোর পরেও এই রাজ্য এক্ষেত্রে পিছিয়ে রয়েছে। প্রতি মাসে এই বাবদ রাজ্য সরকারের অতিরিক্ত 1,18,00,000 টাকা খরচ হবে, তবে জনসাধারণের উপর কোনো চাপ পড়বে না। বিলের উপর আলোচনায় অংশ নিয়ে আইএসএফের নওশাদ সিদ্দিকী অবসরপ্রাপ্ত বিধায়কদেরও ভাতা বৃদ্ধির দাবি জানিয়েছেন। একদিকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে তৃণমূল কংগ্রেসের ধর্ণা কর্মসূচি, অন্যদিকে দুর্নীতি ইস্যুতে বিরোধী বিজেপির পাল্টা বিক্ষোভে বিধানসভা চত্বর গতকাল উত্তপ্ত হয়ে ওঠে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকালের মতো অধিবেশন শেষে তৃণমূল কংগ্রেস বিধায়করা আম্বেদকরের মূর্তির পাদদেশে কালো পোশাক পরে ধর্নায় বসেন। কিছুক্ষণ পরে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও তাদের সামিল হন। কয়েক হাত দূরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভার গাড়ি বারান্দায় অবস্থানে বসেন বিজেপি বিধায়করা। দুপক্ষের স্লোগান পাল্টা স্লোগানকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। লালবাজার থেকে বিশাল পুলিশ বাহিনী এনে দুপক্ষের মাঝখানে মোতায়েন করা হয়। বিজেপি বিধায়করা জাতীয় সঙ্গীতের অবমাননা করেছেন বলে প্রবীণ নেতা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন। যে ভঙ্গিমায় যেভাবে জাতীয় সঙ্গীত চলাকালীন যে কুৎসিত ভাবে তারা বাধা সৃষ্টি করলো, আমরা দেখেছি কোন জায়গায় রাস্তা দিয়ে যেতে গেলে কোনো মিটিং বা কোনো জায়গায় জাতীয় সঙ্গীত হচ্ছে, সাধারণ মানুষ পর্যন্ত দাঁড়িয়ে পড়েন তার শ্রদ্ধা জানাবার জন্য। কিন্তু বিধানসভার সদস্য হয়ে, দীর্ঘদিনের সদস্য হয়ে যে ঘটনা আমরা দেখলাম, এটা বিধানসভার ইতিহাসে কোনোদিন হয়েছে বলে আমাদের জানা নেই। সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাধ্যতামূলক নয়, তা ঐচ্ছিক বলে মুখ্যমন্ত্রী ফের জানিয়ে দিয়েছেন। বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিলের উপর আলোচনা প্রসঙ্গে গতকাল তিনি রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার প্রসঙ্গ উত্থাপন করেন। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র এবং রাজ্যের বেতন কাঠামো আলাদা, ছুটির সংখ্যাও এক নয়, তাই দুই সরকারের তুলনা করা ঠিক নয়।
রাজ্য সরকারি কর্মচারীদের দাবি মতো মহার্ঘ ভাতা না দিতে পারার জন্য তিনি পূর্বতন বামফ্রন্ট সরকারের বকেয়া ঋণকে দায়ী করেছেন। এদিকে মহার্ঘ ভাতা দেওয়া বাধ্যতামূলক নয় বলে মুখ্যমন্ত্রীর মন্তব্যের কড়া সমালোচনা করেছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কোঅর্ডিনেশন কমিটি। সংগঠনের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেছেন, উনি ক্লাবগুলোকে টাকা দিতে পারছেন, অথচ কর্মচারীদের ন্যায্য পাওনা সেটা দিতে কর্মচারীদের বঞ্চিত করছেন। পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্য সরকারের শ্রমিক কর্মচারী স্বার্থ বিরোধী যে মানসিকতা, ওনারা এই উক্তির মধ্যে দিয়ে সেটাই প্রমাণিত হয় আরেকবার। আমরা লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদের হকের দাবি বুঝে নেব। ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে ধিক্কার জানিয়েছে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম 100 দিনের কাজের প্রকল্পে বকেয়া টাকা না দেওয়ায় কেন্দ্রের বিজেপি সরকারের কড়া সমালোচনা করেছেন। মনরেগা প্রকল্প তুলে দেওয়ার পরিকল্পনা চলছে বলেও তাঁর অভিযোগ। গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে তিনি রাজ্যে তৃণমূল কংগ্রেস নেতা মন্ত্রীদের ব্যাপক দুর্নীতি প্রসঙ্গে বলেন, তার দল চোর ধরো জেল ভরো কর্মসূচির পাশে রয়েছে, তা সে যে দলেরই হোক না কেন। রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারির পর উত্তর 24 পরগনা সংগঠন পরিচালনায় 8 সদস্যের কোর কমিটি গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কমিটিতে রয়েছেন সুজিত বসু, তাপস রায়, পার্থ ভৌমিক, রথীন ঘোষ, বিশ্বজিৎ দাস, নারায়ণ গোস্বামী, হাজি নুরুল ও বীণা মণ্ডল। দলের নির্দেশ অনুযায়ী 15 দিন অন্তর এই কমিটি বৈঠকে বসবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে 51,000 নতুন চাকরির প্রাপকের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। এই উপলক্ষে শ্রী মোদী তাদের উদ্দেশ্যে ভাষণও দেবেন। দেশের 37টি জায়গায় এই রোজগার মেলা অনুষ্ঠিত হবে। কলকাতায় জাতীয় গ্রন্থাগার, উল্টোডাঙ্গায় ন্যাশনাল একাডেমি অব কাস্টমস, ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড নার্কোটিক্স এই দপ্তরে রোজগার মেলার আয়োজন করা হয়েছে। নবনিযুক্ত কর্মীরা রাজস্ব, স্বরাষ্ট্র মন্ত্রক, উচ্চশিক্ষা দপ্তর, বিদ্যালয় শিক্ষা, অর্থ দপ্তর, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক সহ অন্যান্য বিভাগে কাজে যোগ দেবেন। প্রধানমন্ত্রী আজ দেশব্যাপী চলতি বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা প্রাপকদের সঙ্গেও ভার্চুয়ালি কথা বলবেন। 29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আগামী মাসের 5 তারিখে, চলবে 12ই ডিসেম্বর। এবারের থিম কান্ট্রি স্পেন। 39টি দেশের 279টি ছবি এবারের উৎসবের জন্য বেছে নেওয়া হয়েছে। উদ্বোধন করবেন অভিনেতা সালমান খান। গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, এই ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধক সালমান খান, সঙ্গে থাকছেন অনিল কাপুর, কামাল হাসান, স্পেশাল গেস্ট হিসেবে থাকছেন শত্রুঘ্ন সিনহা, সোনাঙ্কি সিনহা, সৌরভ গাঙ্গুলি এবং মহেশ ভাট। এবার ফার্স্ট টাইম আমরা এবার রাধা স্টুডিওতে, সে আমাদের পুরনো দিনে 35mm প্রজেক্টর, সেটার মাধ্যমেও রাধা স্টুডিওতে আমরা কয়েকটি সিনেমা দেখাবো। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে ওয়েমাস শিট এবং অতিরিক্ত প্যানেল নিয়ে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। গতকাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইজলাসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা 54 পাতার রিপোর্ট পেশ করে। উত্তর 24 পরগনার ছোট জাগুলিয়া উচ্চ বিদ্যালয়ে 10ম শ্রেণীর টেস্ট পরীক্ষাকে কেন্দ্র করে গোলমালের জেরে এক অস্থায়ী শিক্ষাকর্মীর মৃত্যু হয়েছে। সূত্রের খবর, ছোট জাগুলিয়া উচ্চ বিদ্যালয়ে 10ম শ্রেণীর টেস্ট পরীক্ষা ছিল গতকাল। পরীক্ষার্থীদের মোবাইল আনতে নিষেধ থাকা সত্ত্বেও বেশ কয়েকজন পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে। তাদের বাধা দেওয়ায় ওই পড়ুয়ারা স্কুলে তাণ্ডব শুরু করে, হেনস্থা করা হয় প্রধান শিক্ষককেও। শিবু সি নামে এক অস্থায়ী শিক্ষাকর্মীকে মারধর করা হয়। তাকে উদ্ধার করে ছোট জাগুলিয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মুম্বাই বিজয় হাজারে ট্রফি ক্রিকেটে বাংলা 193 রানে মধ্যপ্রদেশকে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে বাংলা নির্ধারিত 50 ওভারে 254 রান সংগ্রহ করে। বাংলা 4 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে গ্রুপ ইর শীর্ষে রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।